বিংশ শতাব্দীর শুরুর দিকে নারীবাদী আন্দোলন অথবা নারীবাদী আন্দোলনকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য যেই বইগুলোর প্রভাব সবথেকে বেশি অথবা যেই বইগুলোর প্রভাব সবথেকে বেশির কথা বললে আমাদের মনে সর্বাগ্রে ভেসে ওঠে সেই বইগুলো হয় ম্যারি লেইনের মিজোরা অথবা অ্যানি ডেন্টনের ম্যানস রাইট। লক্ষণীয় বিষয় হচ্ছে যে বইয়ের কথাই বলি এই সমস্ত বইগুলো আসলে পশ্চিমা লেখকদের কীর্তি। তাহলে কি বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রাচ্যের কোনো লেখক বা লেখিকাই নারীবাদী আন্দোলন নিয়ে কোনো বিশ্লেষণী গবেষণার উদাহরণ রাখতে পারেননি? আজ আমি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম বইটি নিয়ে কথা বলবো, আর আমার মনে হয় এই বইটি এই প্রশ্নের একটা উত্তর হতে পারে। মূলত এই বইটি মাদ্রাজের একটি পত্রিকায় সুলতানাস ড্রিম হিসাবে ইংরেজিতে প্রকাশিত হয় এবং পরবর্তীতে সুলতানার স্বপ্ন শিরোনামে বাংলায় বইটি প্রকাশ পায়। এই বইটিতে মূলত একটি ঘুমন্ত অবস্থায় দেখা স্বপ্নের দৃশ্যপটে সাজানো। এই বইটিতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধুমাত্র যে নারী শিক্ষা বা নারীর ক্ষমতায়ন নিয়েই কথা বলেছেন তা নয়, তিনি যেমন কথা বলেছেন পরিবেশবাদ নিয়ে, তিনি কথা বলেছেন যুদ্ধ বা উপনিবেশবাদের বিরুদ্ধে, তিনি আসলে নারীর গুণগুলোর সঠিক উপযোগিতা ব্যবহার এবং নেত্রী হিসেবে নারীর স্বরূপ এই জিনিসগুলো দেখাতে চেয়েছেন। প্রথমেই তিনি এমন একটি রাজ্যের কথা কল্পনা করেন যেটার নাম তিনি দেন নারী স্থান, যেখানে পুরুষের কর্মক্ষেত্রে নারী এবং নারীর কর্মক্ষেত্রে পুরুষকে কল্পনা করা হয়। আর এই যখন ক্ষেত্রর অদল বদল হয় তখন একজন নারী কতটা সুচারু রূপে এই ক্ষমতা সঠিকভাবে পালন করতে পারে অথবা এর ফলে আসলে পারিপার্শ্বিক কি প্রভাব পড়তে পারে তিনি এটি কল্পনার মাধ্যমে দেখিয়েছেন। প্রথমেই তিনি একটা নারীর সৌন্দর্য বোধের যে একটা চেতনা, এইটাকে কেমন ভাবে ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে আসলে তার প্রভাব কি পড়ে সেটা তিনি দেখান। তিনি প্রথমে নারী স্থানের রাস্তাঘাট, রাস্তার দুই পাশের বৃক্ষ অথবা উদ্যান, এই জিনিসগুলোর প্রতি দেখান যে এই জিনিসগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো, যা নারী সৌন্দর্যবোধের গুণের একটি উদাহরণ। তারপর তিনি দেখান যে এই রাজ্যে পুরুষরা যখন ক্ষমতায় ছিল তখন তারা শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ বা উপনিবেশবাদের দিকে মনোযোগ দেন, অপরদিকে নারীরা বিজ্ঞান চর্চায় বা জ্ঞান চর্চায় নিজেদেরকে নিবিষ্ট রাখেন। তার ফলাফল স্বরূপ একদিন দেখা যায় যে হঠাৎ করে অতর্কিতে একটা আক্রমণ হয় ওই নারী স্থানের উপর। যখন আক্রমণটা হয় তখন যেহেতু আক্রমণটি অতর্কিত এবং যেই শত্রু দেশ আক্রমণ করে সেই দেশ আসলে নারী স্থানের থেকে অনেক বেশি সামরিক শক্তিতে শক্তিশালী ছিল, যার কারণে পুরুষরা একসময় যুদ্ধে প্রায় পরাজয়ের সম্মুখীন হয়। সেই সময় নারীরা তাদের এতদিনকার বিজ্ঞান চর্চার ফলাফল স্বরূপ যে সরঞ্জামগুলো আবিষ্কার করেন বা যন্ত্রপাতিগুলো আবিষ্কার করেন তার মাধ্যমে বিনা রক্তপাতে বিনা প্রাণহানিতে জয়লাভ করে। তারপর থেকেই পুরুষদের স্থান হয় অভ্যন্তরে এবং নারীদের স্থান হয় বাহিরে। নারীদের স্থান যখন তিনি আসলে ব্যবস্থাপনা বা পরিচালনার ক্ষেত্রে নিয়ে আসেন, অর্থাৎ প্রশাসনিক দিকে নিয়ে আসেন, তৎকালীন সময় এখানে বলে রাখা ভালো, তৎকালীন সময় অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সময় আসলে প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু নারীদের অবস্থান খুব একটা ছিলই না, কর্মক্ষেত্রে তাদেরকে দেখা যেত না। তিনি কল্পনা করেন যে যদি এই প্রশাসনিক ক্ষেত্রে পুরুষদের জায়গায় নারীদের আনা হয়, যেখানে একজন পুরুষ তার সময় সঠিক ব্যবহার করে না, অর্থাৎ একজন পুরুষ তার 7 ঘন্টার কর্মস্থানে 6 ঘন্টা প্রত্যেকটি চুরুটের পিছনে 30 মিনিট এবং দিনের মোট 12টি চুরুট পানের মাধ্যমে প্রায় 6 ঘন্টা নষ্ট করেন বা অপচয় করেন। অপরদিকে নারীকে নারী স্থানে এই প্রশাসনিক কার্যক্ষেত্রে সময়ের সৎ ব্যবহার করে মাত্র 2 ঘন্টায় সেই সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে দেখানো হয়েছে। এছাড়াও তিনি আরো নানা ব্যাপার এখানে নিয়ে এসেছেন। তিনি বলেন যে পুরুষ এবং নারীর মস্তিষ্কের ভিতরে আসলে বৃহৎ পার্থক্য রয়েছে। পুরুষ যে কোনো একটি সমস্যার সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি বিলম্বনা করেন, যুক্তি বা অন্যান্য ব্যাপারে বিচার বিশ্লেষণ করতে গিয়ে সমাধানে আসতে দেরি করে। অপরদিকে নারীর মস্তিষ্ক অধিকতর ক্ষিপ্র, অর্থাৎ নারী খুব দ্রুত একটা সমস্যার সমাধান দিতে পারে, ফলে সমস্যা বেশি বড় হওয়ার আগেই সেটা সমাধান করা সম্ভব হয়। এরকম ছোট ছোট নানা ব্যাপার তিনি দেখান। এখন কথা হচ্ছে যখন আমরা এই বইটা পড়বো, বইটা পড়ার পরে কিন্তু অনেক দিক থেকে, যুক্তিগত দিক থেকে আমরা বইটির বিভিন্ন ভিন্ন মত প্রকাশ করতে পারি, আমরা বিভিন্ন যুক্তি বা বিভিন্ন তর্ক দেখাতে পারি। সব থেকে বড় ক্ষেত্র সেটি হচ্ছে যে এখানে লেখিকা আসলে নারী এবং পুরুষের কিছু নির্দিষ্ট গুণাবলীকে
বায়োলজিক্যাল বা জন্মগত বলে ধরে নিয়ে আলোচনা করেছেন। এখন এই গুণাবলীগুলো বা দোষগুলো আসলে কতটা বায়োলজিক্যাল আর কতটা সমাজ সৃষ্ট অর্থাৎ বহু বছরের অভ্যাস আমাদেরকে তৈরি করে দিয়েছে, সেটা তখন বোঝা যাবে যখন সমাজ নারী এবং পুরুষকে একই চোখে দেখবে। আমরা তথাকথিত অর্থে যেগুলোকে পুরুষের পুরুষত্ব অথবা নারীর নারীত্ব বলে জানি, তা আসলে সমাজ যখন দুজনকে সমান চোখে দেখবে তখন কেমন পরিবর্তন হবে সেটা উত্তর পাওয়া যাবে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এই বইটি কেন পড়ব? মনে করি আমরা একটা বৃহৎ পাথরের অন্ধকার গুহার ভিতরে আটকে আছি, আর এত বছর ধরে আমরা অবরুদ্ধ যে আমরা একসময় ভুলেই গেছি যে এর বাইরেও একটি জগৎ আছে। কিন্তু আসলে স্বাধীনতা বোধ প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা অভাব বোধের সৃষ্টি করে। এখন এই অন্ধকার গুহার ভিতরে প্রথম একটা ছিদ্র, যেটা ওই গুহায় আলোর বিচ্ছুরণ ঘটায়, সেই ছিদ্রটি তৈরি করেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এই লেখা সহ অন্যান্য লেখা, অর্থাৎ তার দর্শনগুলো। পশ্চিমা যেই বইগুলোর কথা আমি শুরুর দিকে বলেছি, সেই বইগুলো নিয়ে এত বেশি আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, অথচ প্রাচ্যের এই বইগুলো নিয়ে কিন্তু সেইভাবে আমরা, অন্তত এই প্রাচ্যবাসীরা, আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করি না। আমরা ভুলে যাই যে প্রাচ্যের মাটির সরাসরি নির্যাস মিশ্রিত এই প্রাচ্যের লেখক লেখিকাগুলোর লেখাতেই থাকবে। আর এই নির্যাসের মিশ্রণকে আমার মনে হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিভিন্ন এই দর্শনকে আরো বেশি আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করা উচিত। আমাদেরকে আরো বেশি এই সম্পর্কে জানা উচিত।